আসসালামু আলাইকুম। আমি জুবাইর মাহমুদ ইফাত, অধ্যয়নরত ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে। তো আজকে আমরা মূলত আমাদের দেখো জিএসটি হিউম্যানিটিস যে এটা আছে, এটার মধ্যে 2020-21 সালে যে ইংরেজি যে প্রশ্নটা এসেছিল ওইটা নিয়ে আমরা আজকে অ্যানালাইসিস করব। ঠিক আছে, তো এক্ষেত্রে দেখো আমরা জানি যে মূলত যে আমাদের যে জিএসটির যে বিষয়গুলো আছে, জিএসটিতে মূলত আমাদের ইংলিশের যে কোশ্চেনগুলো হয় এগুলো খুবই বেসিক কোশ্চেনগুলো হয় এবং এগুলা একটা নির্দিষ্ট প্যাটার্ন মেনে চলে। ঠিক আছে, যেমন দেখো আমরা যদি প্রিভিয়াস ইয়ারের যেসব কোশ্চেনগুলো দেখি, যেমন এই বছর থেকে কিন্তু 2020-21 এই শিক্ষাবর্ষ থেকে কিন্তু আমাদের জিএসটির ইংলিশ কোশ্চেনগুলা মানে আমাদের জিএসটি এইভাবে কিন্তু পরীক্ষা নেওয়া শুরু হয়েছিল। ঠিক আছে, তার আগে কিন্তু সবগুলো বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদাভাবে পরীক্ষা নেওয়া হতো, কিন্তু আমাদের 2020-21 সাল থেকে কিন্তু সবগুলো বিশ্ববিদ্যালয় মিলে কিছু কিছু বিশ্ববিদ্যালয় ছাড়া তারা কোশ্চেন করা শুরু করলো একসাথে, যেটা আমাদের স্টুডেন্টদের জন্য অনেক সহজ হয়ে গেল। এবং এক্ষেত্রে যদি আমরা আমাদের একটা বিষয় যেটা আমাদের মাথায় রাখতে হয় সেটা হচ্ছে তোমার ভর্তি পরীক্ষার 50% প্রস্তুতি হয়ে যায় তোমার যদি তুমি তোমার প্রিভিয়াস ইয়ারের যেখানে পরীক্ষা দিবা সেখানে আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ হয়। তো আমরা এখন যারা আছি মূলত জিএসটিতে, আমরা জানি যে সেকেন্ড টাইমারও আছে অনেকে, কিংবা আমরা জানি যে এখন পর্যন্ত আমাদের ঢাবি, চবি, রাবি কিংবা তুমি যাবে বলো, সবগুলো বিশ্ববিদ্যালয়ে কিন্তু পরীক্ষা শেষ। এখন পর্যন্ত যারা আমাদের ভালো কোনো পজিশন করতে পারেনি কিংবা আমাদের কোনো পাবলিক এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি, তাদের জন্য কিন্তু আমাদের এই জিএসটি এখন আমাদের শেষ ভরসা। এবং আমাদের কিন্তু এখনই আমাদের সময় যে আমাদের এই বিষয়গুলো খুব ভালোভাবে পড়তে হবে। আর একদিন হয়তো বা একটা ভুল নিশ্চয়ই বুঝতে পেরেছো, যেমন আমাদের কিছুদিন আগে চবির একটা পরীক্ষা গেল, যেখানে আমরা যারা খারাপ করেছি তারা খুবই বেশি আফসোস করে এই কারণে যে আমাদের এই কোশ্চেনগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো থেকেই হুবহু কিংবা ওই প্যাটার্নে আসে। ঠিক আছে, হুবহু কোশ্চেন যদিও না আসে, কিন্তু তোমাকে এইটা অ্যাসিওরেন্স দিতে পারবো যে তোমার কোশ্চেনগুলো একই প্যাটার্ন হয়। যেমন ধরো তোমার শুরুতে এরকম একটা প্যাসেজ থাকে যেখান থেকে আমাদের 5টা কোশ্চেন আসে। ঠিক আছে, তো তুমি যদি কিছু কিছু প্যাসেজ তুমি সলভ করো তাহলে কিন্তু তোমার এই ক্ষেত্রে এই বিষয়গুলো সলভ হবে। যেমন আমাদের দেখো, আমি যখন ঢাবির জন্য এডমিশন দিই তখন কিন্তু আমাদের যে বিষয়গুলো ছিল তোমার কি বলে যে আমি যখন দেখা যাইতো যে সবার প্রথমে যেটা করেছিলাম যে আমাদের যে ইটা আছে কোশ্চেন ব্যাংকটা আছে, ওই কোশ্চেন ব্যাংকটা সলভ করেছিলাম। ঠিক আছে, যেমন একটা কোশ্চেন ব্যাংক তুমি কিনে অ্যানালাইসিস সহ কিংবা কোশ্চেন ব্যাংকের যে উপরে যেসব ক্লাস আছে ওই ক্লাসগুলো দেখে নিয়েছিলাম। যে কারণ একটা ইসের আমরা জানি যে তোমার ভালো করার পিছনে বা তুমি কি কি পারো, কি কি পড়েছো, ঠিক আছে, এই বিষয়টা তোমার রিয়েলাইজেশনের জন্য সর্বপ্রথম যে বিষয়টা দরকার সেটা হচ্ছে তোমার কোশ্চেন অ্যানালাইসিস। আর কোশ্চেন অ্যানালাইসিস আমরা জানি যে বাংলাদেশে আমাদের যেহেতু ইংলিশটা আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কিংবা মাদার ল্যাঙ্গুয়েজ না, এই জন্য কিন্তু ইংলিশের প্রতি আমাদের একটা ভয় থাকে, যার জন্য ইংলিশে আমরা দেখা যাচ্ছে যে ইংলিশে যারা একটু ভালো করে তারা তাদের পজিশন অনেক এগিয়ে যায় কিংবা তারা অনেক ভালো করে বা তাদের একটা পাবলিক নিশ্চিত হয়। কিংবা যারা তোমার এই ক্ষেত্রে ইংলিশে দুর্বল আছে তাদের দেখা যাচ্ছে যে আমাদের একটা পাবলিক তোমার খুব সহজে আসে না, কিংবা অনেক ক্ষেত্রে আমাদের পাবলিকগুলো শেষ পর্যন্ত আর আসে না। তো আমরা দেখো এই ক্ষেত্রে যদি আমরা এই কোশ্চেনটা সলভ করা শুরু করি, আমাদের প্রথমেই যে বিষয়টা দেখো এই সলভ করার ক্ষেত্রে আমাদের প্যাসেজ সলভ করার ক্ষেত্রে সর্বপ্রথম কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হয়। যে বিষয়টার মধ্যে প্রথম বিষয় হচ্ছে আমাদের তোমার কোশ্চেনগুলো প্রথমে পড়ে নাও। ঠিক আছে, যে কোশ্চেনগুলো কিভাবে, ধরো তোমার এখানে এই প্যাসেজটা আছে, ঠিক আছে, তো তুমি কি করলা, তুমি এই প্যাসেজটা পড়লা, প্যাসেজটা পড়ার পরে তুমি এই কোশ্চেনগুলো দেখলা যে 1 নাম্বার এইটা আছে, 2 নাম্বার এইটা আছে। এখন তুমি দেখো এখানে বললা চুজ দ্য সুইটেবল টাইটেল ফর দ্য প্যাসেজ ফ্রম ফলোইং অপশনস। এখন তুমি যখন এইটা দেখলা যে তুমি কি এই সুইটেবল টাইটেল তুমি দিতে পারো, তখন তুমি করবা যে আবার একটু আমি এটা পড়ে আসি। ঠিক আছে, তখন কি হবে, এটার জন্য তোমার আবার পড়তে হচ্ছে। কিংবা পরবর্তীতে আমরা দেখো আরেকটা কোশ্চেনে যদি যাই, দেখো এই ক্ষেত্রে যদি আমরা বলি যে এই যে প্ল্যানার্সের যে কথা বলা আছে, এই প্ল্যানার্স দ্বারা আসলে আমাদের এই ইসে প্যাসেজের মধ্যে কি বোঝানো হয়েছে। এখন প্ল্যানার্স এই ওয়ার্ডটা কই আছে এটা তোমার আবার খুঁজতে যাইতে হবে, যার জন্য তোমার কিন্তু দেখো 5 বারের জন্য তোমার 5টা কোশ্চেনের জন্য 5 বার অ্যাটলিস্ট তোমার পড়তে হচ্ছে এবং শুরুতে তুমি একবার পড়লা। ঠিক আছে, এই 6 বার তোমার পড়া লাগতেছে, তোমার কি পরিমাণ টাইম নষ্ট হচ্ছে। কিন্তু যদি তুমি এই কাজটা করতে পারো, তুমি এই কোশ্চেনগুলো প্রথমে তুমি পড়ে নিলা। ঠিক আছে, কোশ্চেনগুলো প্রথমে তুমি পড়ে নেওয়ার পরে এই কোশ্চেনগুলো তোমার মাথায় আছে, প্রথমেই তোমার মাথায় আছে যে আমাদের এটার জন্য সুইটেবল কি টাইটেল নির্ধারণ আমরা করতে পারি। ঠিক আছে, তারপর দেখো আমাদের এই ক্ষেত্রে বলতেছে যে প্যাসেজ ইমপ্লাইজ দ্যাট, আচ্ছা প্যাসেজ দ্বারা আমাদের কি ইমপ্লাই করতেছে, কি বুঝাতে চেষ্টা করছে এই বিষয়টা। তারপর দেখো 3 নাম্বার সৃজনশীলে 3 নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে দেখো প্ল্যানার্স দ্বারা কি বোঝানো হয় এটা আমরা
দেখব, ঠিক আছে। তারপর দেখো আমরা দেখো 4 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ অ্যান ইফেক্টিভ ওয়ে টু ফেস দ্য চ্যালেঞ্জ অফ ফুড স্টোরেজ ইজ বাই ফুড, এই যে আমাদের ইফেক্টিভ ওয়ে টু ফুড শর্টেজ, ঠিক আছে, ফুড শর্টেজ যেটা আছে এই চ্যালেঞ্জটা আমরা কিভাবে করতে পারি। এবং তারপর দেখো আমাদের 5 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে দ্য ওয়ার্ড এরেবল, এরেবল দ্বারা কি বোঝানো হচ্ছে। তো এই যে এরেবল, ঠিক আছে, ধরো তুমি এই এরেবল ওয়ার্ডটার মিনিং জানো, কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা প্যাসেজ পড়ে আমরা তুলনামূলক কাছাকাছি একটা আমরা কিন্তু এই অর্থ কিন্তু একটা প্রকাশ করতে পারি বা বের করতে পারি। তো আমরা যদি যাই, আমরা তোমার যাই, প্যাসেজে যাই, প্যাসেজে দেখো বলা হচ্ছে যে today there are nearly 8 billion people living in the world, every number is increasing, every day the number is increasing, এখানে ডেটা নাই, এখানে আমরা ডেটা দিয়ে নেই, ডে the number is increasing, feeding their fast growing populations is one of the biggest challenges for most of the countries in Africa and Asia, ঠিক আছে। তো এই ক্ষেত্রে একটা ফুল স্টপ। তারপর দেখো এই ক্ষেত্রে বলা হচ্ছে সায়েন্টিস্ট, তারপর সায়েন্টিস্ট, এগ্রিকালচারাল এক্সপার্টস অ্যান্ড প্ল্যানার্স, ঠিক আছে। এই যে দেখো আমরা প্ল্যানার্স ওয়ার্ডটা পড়েছিলাম, প্ল্যানার্সটা আমরা এই ক্ষেত্রে মার্ক করে নিব। যদি ক্লাসে আমাদের টিচার বলে দিয়ে মার্ক করা যাবে না, তাহলে আমরা কি করব, তাহলে আমরা এই ক্ষেত্রে শর্টলি তোমার এই ক্ষেত্রে কি করব, এই ক্ষেত্রে শর্টলি আমরা একটা ফুটা দিয়ে নেব, এরকম ভাবে একটা ফুটা দিব, কিংবা এই ক্ষেত্রে একটা দাগ দিব, যেটা আমাদের টিচার হয়তো বা দেখবে না, কিন্তু আমরা বুঝতে পারবো, ঠিক আছে। তারপর দেখো দিস ক্যান বি ডান অনলি ইন প্লেসেস হোয়ার দেয়ার ইজ আ লট অফ ল্যান্ড নট ইউজড ফর এগ্রিকালচার, এই ক্ষেত্রে টিটা ভুলে দেওয়া আছে, নট ইউজড ফর এগ্রিকালচারাল। তারপর দেখো ইন মেনি কান্ট্রিজ হাউ এভার এরেবল ল্যান্ড, এই যে দেখো এরেবল ওয়ার্ডটা আমাদের চেয়েছিল, এই যে এরেবল ল্যান্ড ইজ স্কেয়ার অ্যান্ড হোয়াট এভার ইজ অ্যাভেলেবল ইজ নিডেড ফর টাইপস অফ সিড টু প্রডিউস মোর ফুড। আচ্ছা দেখো এক্ষেত্রে বলা হচ্ছে যে আমাদের এশিয়া কিংবা আফ্রিকার মতো দেশে আমাদের খাদ্য সংকট আছে, এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই খাদ্য সংকটটা আমরা নিরসন করতে পারছি না আরও কারণে, যেটা হচ্ছে আমাদের দেখো তোমার আমাদের ল্যান্ডের সংকট, ঠিক আছে, ল্যান্ডের শর্টেজ আছে। আর মেনি কান্ট্রিজ হাউএভার এরেবল ল্যান্ড ইজ স্কেয়ার, এরেবল মানে এক্ষেত্রে দেখো এক্ষেত্রে কি আসতে পারে, ইন মেনি কান্ট্রিজ হাউএভার এরেবল ল্যান্ড ইজ স্কেয়ার হোয়াট এভার ইজ অ্যাভেলেবল, যতটুকুই আছে ইজ নিডেড ফর টাইপস অফ সিডস টু প্রডিউস মোর ফুড, যতটুকুই আছে ওইটুকু ব্যবহার করা হয় কি করে, বীজ উৎপাদনের জন্য, যার ফলে আমরা আরও বেশি খাবার উৎপাদন করতে পারি। তো আমরা দেখো খাবার উৎপাদনের সাথে আমাদের কোন ধরনের ল্যান্ডের এই বিষয় বোঝা যায়, দেখো যে কিছু পরিমাণ ল্যান্ড আছে যেটা এরেবল ল্যান্ড, যে ক্ষেত্রে আমাদের সিডসগুলো ইউজ করা হয় কি করার জন্য, সিডসগুলো ইউজ করা হয় তোমার মোর ফুড প্রডিউস করার জন্য। তো এরেবল দ্বারা তো অবশ্যই আমাদের অনুর্বর জমি বোঝানো হয় না, কারণ অনুর্বর জমিতে তো আর বীজ উৎপাদন করা যায় না, বীজ প্রডিউস করা যায় না, ঠিক আছে। তো এটা দ্বারা আমাদের কি বোঝানো হচ্ছে, একটা তোমার কাছাকাছি যাচ্ছে আমাদের উর্বর, ঠিক আছে, উর্বর জমির কথা এক্ষেত্রে বোঝানো হচ্ছে এরেবল দ্বারা। তারপর দেখো বলা হচ্ছে অলরেডি a নাম্বার অফ নিউ স্ট্রেনস অফ পেডি অ্যান্ড হুইট, ঠিক আছে, কিছু তোমার প্রজাতি আছে যেগুলো হচ্ছে তোমার ধান এবং গমের হ্যাভ বিন ডেভেলপড ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বিভিন্ন অংশে এই আমাদের ধান এবং গমের বিভিন্ন প্রজাতি তোমার উন্নত প্রজাতি তোমারই করা হয়েছে, অলরেডি ডেভেলপ করা হয়েছে। তো আমরা যদি যাই এক্ষেত্রে দেখো বলা হচ্ছে চুজ দ্য সুইটেবল টাইটেল ফর দ্য প্যাসেজ ফ্রম দ্য ফলোইং অপশনস। আচ্ছা আমাদের এই প্যাসেজটার জন্য কোন অপশনটা বেস্ট হয়, দেখো দ্য প্রবলেম অফ গ্লোবাল পপুলেশন গ্রোথ। আচ্ছা এই ক্ষেত্রে কি আমাদের পপুলেশন গ্রোথের কোনো বিষয় ছিল, পপুলেশন গ্রোথের একটা বিষয় ছিল যে পৃথিবীতে প্রতিদিন আমাদের এটা বাড়ছে, কিন্তু মেইন বিষয়টা কি আমাদের এটা ছিল, মেইন বিষয়টা কিন্তু এটা ছিল না। তারপর দেখো বলা হচ্ছে হাউ টু ফিড এ ফাস্ট গ্রোয়িং পপুলেশনস, তারপর দেখো বলা হচ্ছে কিভাবে একটা ফাস্ট গ্রোয়িং পপুলেশনকে তোমার এক্ষেত্রে করা যায়, খাবার দেওয়া যায়। তারপর দেখো বলা হচ্ছে দ্য নিউ ভ্যারাইটিস অফ ক্রপস, ঠিক আছে, নিউ ভ্যারাইটি অফ ক্রপসের একটা কথা বলা আছে, কিন্তু মেইন কিন্তু বিষয় এটা না। দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ এরেবল ল্যান্ড যেটা উর্বর জমির যেই যাওয়াটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাও এই বিষয়টা না, মেইন বিষয়টা হচ্ছে আমাদের যে পৃথিবীতে আমাদের দিন দিন লোক বাড়ছে, আমাদের এরেবল কমে যাচ্ছে, কিন্তু আমাদের মেইন বিষয়টা কি ছিল, মেইন বিষয়টা ছিল আমাদের আসলে এই যে তোমার সংকটটা কি, ঠিক আছে, যে আমাদের পৃথিবীতে যে তোমার দিন দিন যে আমাদের এই খাদ্য সংকট হচ্ছে, এবং এর ফলে যে আমাদের পৃথিবীর যে প্রতিদিন যে মানুষ বাড়ছে এদের খাবারের যে বিষয়টা এটা এক্ষেত্রে বোঝানো হচ্ছে। তারপর দেখো আমাদের বলা হচ্ছে দি প্যাসেজ ইমপ্লাই কি করছে, দেয়ার ইজ নো স্কেয়ারসিটি অফ এরেবল ল্যান্ডস ইন এশিয়া অ্যান্ড আফ্রিকা, স্কেয়ারসিটি মানে হচ্ছে অভাব। আচ্ছা এক্ষেত্রে বলা হচ্ছে যে কোনো অভাব নেই উর্বর জমির এশিয়া এবং আফ্রিকা, এটা কি বোঝানো হচ্ছে না, এটা বোঝানো হচ্ছে না।
তারপরে দেখো মোর ল্যান্ড ইজ অ্যাভেলেবল ফর হুইট কাল্টিভেশন, গম উৎপাদনের জন্য অনেক বেশি ল্যান্ড আছে, ঠিক আছে, এটাও না। তারপর দেখো বলা হচ্ছে ইট ইজ পসিবল টু ডিসকভার এ নিউ স্ট্রেনস ফর প্যাডি অ্যান্ড হুইট। আচ্ছা, এটা কিন্তু আমাদের কাছাকাছি যায়, কারণ এই ক্ষেত্রে দেখো বলা হচ্ছে যে হুইট এবং পেডি তোমার এক্ষেত্রে ডেভেলপ করা হচ্ছে বিভিন্ন কান্ট্রিতে। তো এটা দ্বারা দেখো এটা একটা কাছাকাছি যায়। তারপর দেখো আমরা ডিতে যাই, এভরি ইয়ার দ্য পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড ইজ ইনক্রিজিং বাই 8 বিলিয়ন। প্রতি বছর কি পৃথিবীতে 8 বিলিয়ন করে মানুষ বাড়ছে? এটাও না। তার মানে দেখো এটা কিন্তু এক্স্যাক্টলি না হলেও কিন্তু এটা কিন্তু কাছাকাছি একটা অ্যান্সারই করে, ঠিক আছে, তার মানে কিন্তু এটা একটা আমাদের অ্যান্সার। তারপর দেখো তুমি এক্ষেত্রে আমরা যদি 3 নাম্বার কোশ্চেনে যাই, দেখো বলা হচ্ছে ইন দ্য প্যাসেজ দ্য ওয়ার্ড প্ল্যানার্স রেফার্স টু দোজ কানেক্টেড উইথ, এক্ষেত্রে প্ল্যানার যে ওয়ার্ডটা ছিল দেখো, এই যে প্ল্যানার, এটা কাদের সাথে কানেক্টেড ছিল? দেখো বলা হচ্ছে ফিডিং দেয়ার ফাস্ট গ্রোয়িং পপুলেশন ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জেস ফর মোস্ট কান্ট্রিজ ইন আফ্রিকা অ্যান্ড এশিয়া। সায়েন্টিস্ট, তারপর বলা হচ্ছে এক্ষেত্রে সায়েন্টিস্ট, এগ্রিকালচার এক্সপার্টস অ্যান্ড প্ল্যানার্স, তাদের জন্য এগুলোই করা হচ্ছে। তো এটা আসলে যারা প্ল্যানার বলা মানে যারা পরিকল্পনাবিদ কিংবা যারা কৃষিবিদ আছে কিংবা যারা এই বিজ্ঞানী আছে তাদের জন্য। তো এই ক্ষেত্রে আসলে তাদের কথা কেন বলা হচ্ছে, কোন বিষয়টার সাথে রিলেট করে? এই ক্ষেত্রে যে বিষয়টা রিলেট করা হচ্ছে সেটা হচ্ছে তোমার এই ক্ষেত্রে আমরা যদি দেখো কোনটার সাথে, এই ক্ষেত্রে যাচ্ছে আমাদের দেখো সিটি প্ল্যানিং এর সাথে, সিটি প্ল্যানিং না। তারপর ইন্ডাস্ট্রিয়াল প্ল্যানিং, এটাও না। এগ্রিকালচারাল প্ল্যানিং, এটা। ল্যান্ড ম্যানেজমেন্ট, এটাও না। এক্ষেত্রে আমাদের কোনটা যাচ্ছে? এগ্রিকালচারাল। আমাদের এই দুইটা কাছাকাছি যাইতো, বি এবং ডি, কিন্তু আমাদের মূলত বিষয়টা হচ্ছে এক্ষেত্রে এগ্রিকালচারাল, ঠিক আছে, কিভাবে মানুষকে খাওয়ানো যায় এই ক্ষেত্রে পূর্ণ ব্যবহার করে, এই বিষয়টা এক্ষেত্রে বোঝানো হচ্ছে। তারপর দেখো 4 নম্বরে বলা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ অ্যান ইফেক্টিভ ওয়ে টু ফেস দ্য চ্যালেঞ্জ অফ ফুড শর্টেজ ইজ বাই, এক্ষেত্রে ফুড শর্টেজ আমরা কিভাবে ইফেক্টিভ ওয়েতে কমাইতে পারি সেটা হচ্ছে দেখো হেল্পিং এগ্রিকালচারাল সায়েন্টিস্ট টু প্রডিউস নিউ টাইপস অফ সিডস। আচ্ছা, এটা হইতে পারে দেখো। তারপর বলা হচ্ছে স্টপিং সিটিজ ফ্রম এক্সপেন্ডিং। আচ্ছা, এটা তো সম্ভব না, কারণ যেহেতু মানুষ প্রতিনিয়ত বাড়ছে, তুমি সিটি এক্সপেন্ডিং বন্ধ করে দিলে তো মানুষ থাকবে কোথায়? এটা হচ্ছে না। তারপর রিডিউসিং পপুলেশন গ্রোথ, পপুলেশন গ্রোথটা তুমি এক্ষেত্রে কমাইতে পারবা না, ঠিক আছে, ইফেক্টিভ ওয়ে হবে না। পপুলেশন তুমি কমাইতে পারবা, বাট এটার সাথে তোমার খাবার বৃদ্ধি করার যে বিষয়টা ওটার ডাইরেক্ট কোনো লিঙ্ক নাই। তারপরে দেখো ক্রিয়েটিং মোর এগ্রিকালচারাল ফার্মস, তোমার ল্যান্ডই নেই, তুমি মোর এগ্রিকালচারাল ফার্মস কিভাবে তৈরি করবা? তার মানে আমাদের কাছাকাছি যায় কোনটা? কাছাকাছি কিন্তু দেখো সিও যাচ্ছে, ডিও যাচ্ছে, বাট মোর অ্যাপ্রোপ্রিয়েট কোনটা? একদম দেখো ইফেক্টিভ ওয়ে কোনটা? ইফেক্টিভ ওয়ে হচ্ছে আমাদের এই যে এটা, হেল্পিং এগ্রিকালচারাল সায়েন্টিস্ট, ঠিক আছে, যারা কৃষি বিজ্ঞানী আছে তাদেরকে নতুন টাইপ অফ সিড, ঠিক আছে, যেই সিডে দেখো আগে যেই জমিতে ধরো আমাদের 1 মণ জমি 1 মণ ধান উৎপাদন হইতো, সেই ইসে আমাদের এখন ধরো তোমার 10 মণ ধান উৎপাদন হচ্ছে, ঠিক আছে। এই যে একটা বীজের যে রেভলিউশন, বীজের যে বিপ্লব, এগুলা কিন্তু কৃষিবিদরা করে কিন্তু আমাদের এই ক্ষেত্রে এই খাদ্য সংকটটা আমাদের কমাইতে পারে। তো আমরা দেখো 5-এ কি বলা হচ্ছে, দ্য ওয়ার্ড এরেবল মিনস। দেখো জিএসটিতে কোশ্চেনগুলো কত সহজে একটাই দিল। তুমি যদিও ধরো এই ওয়ার্ডটা তুমি জানো না, আমাদের ইংলিশ ফার্স্ট পেপার বই কোথাও এই ওয়ার্ডটা দেওয়া নেই, কিন্তু তুমি জানো একটা দ্বারা বুঝতে পারো যে যেহেতু একটা জমিতে, আমি কিন্তু বলে দিয়েছি যেটা যে জমিতে তোমার সিড উৎপাদন করার জন্য ব্যবহার করে, তো ওইটা অবশ্যই এরেবল দ্বারা, তোমার এরেবল ল্যান্ড দ্বারা উর্বর জমিকে বোঝানো হয়। যেমন দেখো এক্ষেত্রে এরিড, তারপর অ্যাভেলেবল, কাল্টিভেবল, ওয়েট। তো এটা দ্বারা উর্বর জমি কোনটা? চাষাবাদযোগ্য, কাল্টিভেবল, ঠিক আছে। তো আমরা দেখো পরবর্তী ইসে যদি যাই, দ্য পুলিশম্যান আস্কড দ্য ভিকটিম অফ এ থেফট হোয়াট ডিড ইউ, কি বলা হচ্ছে? পুলিশম্যান আস্কড দ্য ভিকটিম অফ এ থেফট, ঠিক আছে, একটা লোক যার সাথে চুরি করা হয়েছে, ঠিক আছে, যার থেকে চুরি করা হয়েছে, পুলিশম্যান তাকে জিজ্ঞাসা করছে হোয়াট ডিড ইউ লুজ, মানে হচ্ছে তোমার লুজ মানে কি? লুজ মানে হচ্ছে তোমার ঢিলা। লস মানে কি? লস মানে হচ্ছে ক্ষতি। লস, এই লস মানে হচ্ছে তোমার হারানো, আর এই লুজ মানে হচ্ছে তোমার উকুন। ধরো তুমি এই ওয়ার্ডটার মিনিং তুমি জানো না, বাট এটা তো জানো যে এটা অন্তত হবে না, ঠিক আছে, এটা তুমি অন্তত জানো যে ইংলিশ পড়ে থাকলে, ঠিক আছে, মিনিমামই থাকলে এটা জানো। তো এই 3টার মধ্যে এখন এগুলার আমরা জিএসটিতে আমরা পরবর্তী ইগুলাতেও দেখবো যে এই ধরনের কাছাকাছি যে ইগুলা বানানগুলা কাছাকাছি কিংবা উচ্চারণগুলা কাছাকাছি, এই বিষয়গুলো আমাদের দেয়। তো এগুলার ওয়ার্ড মিনিং জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন দেখো এক্ষেত্রে, তো আমরা দেখো তুমি কি পুলিশম্যান যেহেতু থেফটের হয়েছে, তো এই ক্ষেত্রে বলা হচ্ছে তুমি কি
তুমি কি হারিয়েছো, ঠিক আছে। এই যে লুজ, এই লুজ বিষয়টাকে এক্ষেত্রে আমাদের বোঝানো হচ্ছে, ঠিক আছে। তুমি কি ঢিলা হয়েছে কিংবা তুমি কি ক্ষতি হয়েছে এরকম জিজ্ঞাসা করা হচ্ছে না, জিজ্ঞাসা করা হচ্ছে যেহেতু তোমার সাথে চুরি হয়েছে তো তুমি কি হারিয়েছো। তো তারপর দেখো 7 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে হি মেড হিজ চিলড্রেন, হি মেড হিজ, আমরা জানি যে মেড প্লাস ব্যক্তি থাকলে প্লাস কি হয়, প্লাস হয় V1, ঠিক আছে। মেড প্লাস ব্যক্তি থাকলে কি হয়, V1। তো এই ক্ষেত্রে হি মেড তারপর ব্যক্তি হিজ চিলড্রেন ডু, এই যে ডু যেটা হচ্ছে V1 এ আছে, ডু দ্য ওয়ার্ক। তারপর দেখো আমাদের 8 নম্বরে বলা হচ্ছে, এই দেখো একটা বিষয় কোশ্চেন কিভাবে অ্যানালাইসিস করে পড়বে এটা যদি বলি, দেখো এই বিষয়টা আসলে কোনটার আন্ডারে পড়ে, ঠিক আছে। ধরো এই ক্ষেত্রে আমি জাস্ট বললাম মেড প্লাস ব্যক্তি থাকলে V1 হয়, তো ব্যক্তি যেহেতু বললাম মেড প্লাস বস্তু থাকলে কি হয় এটা তুমি বের করবা। তো এটা কোন ভার্বের মধ্যে পড়ে এটা তুমি বের করলে, বের করে এটার সাথে আর কি কি আছে, মেড থাকলে কি হয়, হেল্প থাকলে কি হয়, তারপর এই ধরনের থাকলে কি হয়, ঠিক আছে। এই বিষয়গুলো তোমার বের করতে হবে, এটা তোমার কাজ, ঠিক আছে। আমি এই ক্ষেত্রে কোশ্চেন অ্যানালাইসিস করছি, এর সাথে যে সব বিষয়গুলো রিলেটেবল আছে যেগুলো তুমি জানো না ওইগুলো বের করে পড়া তোমার কাজ, ঠিক আছে। একটা ইফেক্টিভ ওয়েতে পড়ার জন্য তোমার এইভাবে কোশ্চেন অ্যানালাইসিস করে ওটা কোন টপিক থেকে আসছে ওই টপিকটা আমি পারি কিনা ওই টপিকটা তোমার রপ্ত করা তোমার কাজ। দেখো 8 নম্বরে বলা হচ্ছে আই অলওয়েজ ক্যারি অ্যান আমব্রেলা ইন কেস ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটার সাথে কি হবে ভার্ব প্লাস এস বাই এস, ঠিক আছে। ইন কেস ইট রেইনস। তারপর দেখো এই ক্ষেত্রে বলা হচ্ছে হুইচ ইজ দ্য কারেক্ট ট্রান্সলেশন যারা অলস তারা চিরকাল পিছনে পড়ে থাকে, যারা অলস তারা পিছনে পড়ে থাকে, এটা কি হবে দেখো দোজ হু আর লেজি আর অলওয়েজ এট দ্য ব্যাক, ঠিক আছে। এট দ্য ব্যাক মানে হচ্ছে তোমার পিছনে যে লোকটা আছে ওইটা, ঠিক আছে। এক্ষেত্রে তো তোমার পিছনে এরকম কিছু বোঝানো হচ্ছে, এরা চিরকাল সবার থেকে পিছনে পড়ে থাকে, তার মানে এটা হচ্ছে না। তারপর দেখো দোজ হু আর লেজি আর অলওয়েজ লেফট বিহাইন্ড মানে হচ্ছে তারা পিছনে পড়ে থাকা, ঠিক আছে। তার মানে এটা আমাদের একটা অ্যান্সার হচ্ছে। তারপরের গুলো আমরা যদি দেখি দ্য লেজি ওয়ান্স আর অলওয়েজ লেট মানে হচ্ছে তোমার দেরি করা, ঠিক আছে। দ্য লেজি ওয়ান্স আর অলওয়েজ লেট এটা হবে না। দোজ হু আর লেজি আর এট ব্যাক ফর এভার, এই যে এট ব্যাক ফর এভার মানে হচ্ছে তোমার পিছনে বা ব্যক্তির পিছনে পড়ে থাকা, কোনো কিছুর পিছনে পড়ে থাকা, তার মানে এটাও না। তার মানে দেখো সবচেয়ে ক্লোজ কল হচ্ছে এইটা বি নাম্বারটা। তারপর দেখো হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, এই ধরনের আমাদের দুইটা কোশ্চেন দেওয়া হলো। দেখো বলা হচ্ছে শি অ্যাকিউজড দ্য ম্যান অফ স্টিলিং হার ফোন, শি অ্যাকিউজড দ্য ম্যান অফ, এই ক্ষেত্রে আমাদের আচ্ছা এটা দেখলাম। তারপর দেখি আমরা বি যদি দেখি শি অ্যাকিউজড দ্য ম্যান ফর স্টিলিং দ্য ফোন, ঠিক আছে। এটার সাথে আমাদের ডিফারেন্স হচ্ছে অফ, এই ক্ষেত্রে আছে ফর। শি অ্যাকিউজড দ্য ম্যান বাই স্টিলিং এই ক্ষেত্রে আছে বাই স্টিলিং, আর শি অ্যাকিউজ দ্য ম্যান টু স্টিল। এখন আমাদের এটা কিন্তু দেখো এটা হচ্ছে মূলত প্রিপোজিশনের সাথে রিলেটেড, প্রিপোজিশন। এখন প্রিপোজিশন কিন্তু তোমার জিএসটি ক্র্যাক করার জন্য একটা মেইন বিষয় হচ্ছে প্রিপোজিশন তোমারই করতে হবে। তুমি 3টা 4টা 5টা পর্যন্ত তুমি কোশ্চেন পাইতে পারো শুধুমাত্র প্রিপোজিশন পড়ে। তো তুমি কেন পড়বা না? হ্যাঁ প্রিপোজিশন অনেকগুলো আছে, হয়তো বা 9-10 থেকে তোমারে বলা হচ্ছে তুমি পড়তেছো না, বাট এখন তোমার এগুলা পড়তে হবে যদি তুমি একটা ভালো বিশ্ববিদ্যালয় ইভেন একটা পাবলিক যদি চাও। তো দেখো এক্ষেত্রে আমরা জানি যে অ্যাকিউজডের সাথে কি বসে, অ্যাকিউজডের সাথে বসে অফ। এখন তুমি এই ক্ষেত্রে বলতে পারো যে আমাদের ক্লোজ কল আসে ফর স্টিলিং, এক্ষেত্রে আমাদের খুব সুন্দর শোনা যাচ্ছে যে ফর স্টিলিং, বাট তোমার এক্ষেত্রে শুনতে কি হচ্ছে, ঠিক আছে, এইটা ম্যাটার করে এক্ষেত্রে আমাদের অ্যাকিউজডের সাথে কি বসবে, অ্যাকিউজডের সাথে বসে অফ। তারপর দেখো 12 নম্বরে দেখো বলা হচ্ছে এটা কি এতে বলা হচ্ছে আমিন অ্যাজ ওয়েল এজ সুমন ওয়ান্টস টু প্লে, তার মানে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অ্যাজ ওয়েল এজ আমরা থাকলে জানি যে অ্যাজ ওয়েল এজ থাকলে আমরা কি জানি যে কোনটা অনুযায়ী বসে। এখন দেখো এটা কিন্তু কত সহজ করে দিছে। অ্যাজ ওয়েল এজ তুমি ধরো তোমার মনে নাই যে শুরুরটা বসে নাকি শেষেরটা বসে, ঠিক আছে, তোমার কিন্তু এটা জানার দরকারই নেই। দেখো তোমার এই ক্ষেত্রে শুরুরটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, পরেরটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে কি বসে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলেই বসে হলো ভার্ব প্লাস এস বাই এস। তোমার এগুলো আর দেখার দরকারই নেই তোমার, ঠিক আছে। তুমি যদি পড়া থাকে তাহলে তুমি এই প্রথমটা দেখি তুমি বুঝতে পারবা যে অ্যান্সার হচ্ছে এ, কারণ তোমার এইটাও তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এইটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন এইটা বসবে নাকি এইটা বসবে এটাও তোমার ভাবার দরকার নেই, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্বের সাথে এস বাই এস হবে।
12 নাম্বার দেখা বলা হচ্ছে চুজ দ্য পেয়ার দ্যাট বেস্ট এক্সপ্রেস দ্য রিলেশনশিপ সিমিলার দ্য ওয়ান গিভেন ইন ক্যাপিটাল লেটার্স। এই যে ট্রি রুট, ঠিক আছে, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যানালজি থেকে আসছে, ঠিক আছে, অ্যানালজি থেকে। তাই অ্যানালজি অনুযায়ী আমরা দেখি ট্রি রুট, ট্রি এর সাথে রুটের সম্পর্ক কি? ট্রি থাকে তোমার উপরে, রুট থাকে নিচে, যেটা তোমার রুটটা তোমার ট্রিটাকে ধরে রাখে বা ট্রিটা তোমার রুটের বলে দাঁড়িয়ে থাকে। তো এটার সাথে কোনটা মিলে দেখো? বিল্ডিং ফাউন্ডেশন। বিল্ডিংটা তোমার ফাউন্ডেশন অনুযায়ী, একটা ফাউন্ডেশন যত মজবুত হবে ট্রিটা তত ভালোভাবে, বিল্ডিংটা তত ভালোভাবে দাঁড়িয়ে থাকবে, তার মানে এটা মিলে। শার্ট স্লিপ, এটা মিলে না, শার্টের সাথে স্লিপ দুইটা, এটার কোনো মিল নাই। তারপর এন্ট্রেন্স এক্সিট, এটারও কোনো মিল নাই। তারপর ইঞ্জিন বা অটোমোবাইল, এটার সাথেও এটার কোনো মিল নেই। তার মানে দেখো আমরা এটার সাথে মিল যাচ্ছে কার? বিল্ডিং এর সাথে ফাউন্ডেশন। একটা ফাউন্ডেশন যত ভালো বিল্ডিংটা তত মজবুত, ঠিক একইভাবে একটা রুট যত ভালো একটা ট্রি তত ভালো। তারপর দেখো বলা হচ্ছে ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড। এই যে স্পেলিং, এই স্পেলিংটাও তোমাদের খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, স্পেলিং তোমরা গুগলে করে যদি করো যে স্পেলিং, ঠিক আছে, কিংবা বিভিন্ন বই যদি কিনা থাকো, স্পেলিং যে স্পেলিং এর যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো কিভাবে পড়বো আমি যদি বলি, তোমরা দেখো, তুমি ধরো এই জায়গায় আছে অ্যাকোমোডেশন, ঠিক আছে, অ্যাকোমোডেশন পড়লা তুমি ACCOMM, ঠিক আছে, কম, ঠিক আছে, এই যে তুমি সিলেবল ভেঙে পড়লা কম মোড এশন, ঠিক আছে, এইভাবে যখন তুমি ভেঙে পড়লে তারপর তুমি লেখলা কম মো, ঠিক আছে, এশন। এই যে দেখে তুমি লেখবা, চোখ বন্ধ করে, এইভাবে মুখস্থ পড়ে তোমার মুখস্থ লেখার দরকার নেই, এইভাবে তুমি পড়লা, এইভাবে দেখে দেখে আবার লিখলা। এই দেখে দেখে যখন তুমি করবা, তোমার চোখটা, তুমি যখন পরীক্ষার হলে যাবা তোমার চোখের সামনে ভাসবে, প্রজেক্টর যেমন ভাসে না ওইভাবে তোমার চোখের সামনে ভাসবে, ঠিক আছে। তো এইগুলা তুমি পড়ার চেষ্টা করো। MCQ ভাই মুখস্থ করার কিছু নাই। ফার্স্ট অফ অল তোমাকে বুঝে পড়তে হবে, সেকেন্ড অফ অল তোমাকে দেখে পড়তে হবে। চোখ বন্ধ করে তুমি পড়লা অ্যাকোমোডেশন ACCOMMODATION, এইভাবে তোমার চোখ বন্ধ করে পড়ার দরকার, তুমি দেখে পড়ো, তুমি সিলেবল ভেঙে ভেঙে পড়ো, এইভাবে তুমি একটা বিষয় সহজে ক্যাচ করতে পারবে। তুমি সবসময় ট্রাই করবা MCQগুলো দেখে পড়ার, কারণ যখন তুমি তোমার পরীক্ষার হলে ওই হুবহু কোশ্চেনটা এসে পড়বে তখন কিন্তু তুমি দেখবা যে তুমি এটা তো, আরে আমি তো এটা দেখছি, ঠিক আছে, আমি তো এটা আমি সলভে করে আসছি, টেস্ট পেপার সলভিংয়ে করে আসছি, তার মানে তোমার তখন চোখের সামনে ভাসবে, তুমি ওই MCQটা আর ভুল করবা না। মোস্ট অফ দ্য স্টুডেন্টস এটাই ভুল করে, তারা চোখ বন্ধ করে পড়ে, ঠিক আছে, তো এটা করা যাবে না। চুজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব থেকে কয়টা আসলো? 14, 15, 16, 17, 4টা। আই ডোন্ট নো হু, দেখো এক্ষেত্রে বলা হচ্ছে আই ডোন্ট নো হু ড্যাশ দ্য চেয়ার। দেখো আমি জানি না কে চেয়ার কি করেছে, ভেঙেছে। এখন ভেঙেছে, এই কাজটা কখন হয়েছে আমি জানি না, আমি এখন জানি না, কিন্তু আমি কি জানি না যে চেয়ারটা ভেঙে ফেলা হয়েছে বা চেয়ারটা ভেঙে গেছে, অলরেডি ওটা ভেঙে গেছে, যেটা আমি জানি না। তার মানে এটা কি? এটা পাস্টে হয়েছে, ঠিক আছে, পাস্টে এই বিষয়টা হয়েছে যেটা আমি জানি না। তারপর দেখো বলা হচ্ছে মাই মাদার ড্যাশ নিউজ এভরি নাইট। এই যে এভরি নাইট আমরা কিন্তু একদম 7-8 থেকে পড়ে আসছি, এভরি নাইট, এভরি ডে, এভরি মর্নিং, এগুলো থাকলে কি হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আর পাস্ট ইনডিফিনিট টেন্স যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে এস বাই এস। মাই মাদার ওয়াচেস টিভি নিউজ এভরি ডে, এভরি নাইট, সরি। আচ্ছা দেখো, হিমু ইজ নট হেয়ার, হি ইজ আউট। দেখো হি ইজ আউট, আউট হচ্ছে একটা প্রিপোজিশন, প্রিপোজিশন প্লাস টু বাদে সকল প্রিপোজিশন থাকলে কি হবে? ভার্ব প্লাস আইএনজি হবে, সোজা হিসাব। শুধু টু থাকলে ওটা হবে না, কিছু কিছু ক্ষেত্রে যেমন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ইউজ টু, এগুলা বাদে, এই 3-4টা বাদে সকল টু এর পরে ভিউ ওয়ান বসবে, আর বাকি যত প্রিপোজিশন আছে ওগুলার পরে কি বসবে? ভার্ব প্লাস আইএনজি। তো আউট একটা প্রিপোজিশন, এটার সাথে কি বসবে? ভার্ব প্লাস আইএনজি, সোজা হিসাব, একদম ম্যাথের মতো ইংলিশ। তারপরে দেখো আই নেভার, আমরা জানি যে নেভার, এভার এগুলা থাকলে আমরা পড়ে আসছি যে এগুলা থাকলে কি হয়? নেভার, এভার, ইয়েট, অলরেডি এগুলা থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট হয়। তো তোমরা সর্বপ্রথমে নেভার দেখে কি করবা? একদম প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য সিন দিয়ে দিবা, ঠিক আছে। তোমরা এই ক্ষেত্রে লক্ষ্য করবা না যে এই ক্ষেত্রে নেভারের আগে বা পরে কোনো হ্যাভ বা হ্যাজ কিচ্ছু নাই। তো এই ক্ষেত্রে দেখো তোমাদের শুধুমাত্র চোখের ধাঁধা দেওয়ার জন্য এটা দেওয়া হয়েছে নেভার,
এটা কি হবে, আই নেভার, নর্মাল একটা সেন্টেন্স, আই নেভার চুমকি এনিমোর। তো আই নেভার সি, ঠিক আছে, আই যেহেতু ফার্স্ট পারসন এর সাথে কি হবে, সি হবে, আই নেভার সি চুমকি এনিমোর, সোজা হিসাব। তারপর দেখো এখানে বলা হচ্ছে চুজ সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই দেখো প্রিপোজিশন 18, 19, 20, 21, 4টা। আর ওই ক্ষেত্রে আমরা আরো আগে একটা প্রিপোজিশনের পড়ে আসছি, তারপর অ্যাকিউজড যেটা, তারপর প্রিপোজিশনের রুল পড়ে আসছে 6টা, অন্তত 5টা। এটা যদি নাও ধরো, এটা গ্রামারের মধ্যে ধরো ওই অ্যাকিউজ সহ এইগুলা কিন্তু দেখো তুমি 5টা, কিন্তু তুমি 5টা পেয়ে যাচ্ছ প্রিপোজিশন। তারপরে যদি তুমি প্রিপোজিশন ছাড়া যদি তুমি জিএসটিতে যাও, তাহলে তোমার দরকারই নেই জিএসটিতে পরীক্ষা ধর, তুমি বাসায় পড়ে ঘুমাও, ঠিক আছে, ঘুমাইলে কাজে লাগবে। গ্রিন টি ইজ এ গুড অল্টারনেটিভ, অল্টারনেটিভের সাথে টু বসে, সোজা হিসাবে, এক্ষেত্রে গ্রামারের কোনো বালাই নেই। তারপর দেখো 19 নম্বরে দ্য শপ শেয়ার আর ওপেন, ওপেন কি দেখো এক্ষেত্রে ওপেন টু হয়, ওপেন অ্যাট হয়, কিংবা ওপেনের সাথে অনেকগুলাই হয়, ওপেন ওপেন ফর হয়, কিন্তু এক্ষেত্রে বিষয়টা কি বোঝানো হচ্ছে দেখো, দ্য শপস আর ওপেন একটা টাইম স্পেন যখন বোঝানো হচ্ছে, টাইম স্পেন, ঠিক আছে, টাইম স্পেন বা সময়কাল, সময়কাল বোঝানো হলে তোমার কি হয়, এক্ষেত্রে আমাদের সময়কাল বোঝানো হলে তোমার এক্ষেত্রে ফ্রম বসে, ঠিক আছে, যে এই সময় থেকে এই সময়। তো দেখো ওপেন ফ্রম, কারণ 10টা থেকে 8টা পর্যন্ত খোলা থাকে, একটা টাইম স্প্যানকে বোঝানো হচ্ছে, এই জন্য এটা ফ্রম বসবে। আমি এই বিষয়গুলো আমার ইংলিশের যে শিখার যে বেসগুলো, এটা ছিল আমার ক্লাস 9-10-এ, এবং কিভাবে শিখেছিলাম এটার যদি একটা বিষয় বলি, আমার টিচার এইভাবে তোমার পড়াইতো যে তিনি কোনো গ্রামার ধরে পড়াইতো না, যে আচ্ছা আজকে আমরা রাইট ফ্রম ভার্বের এইগুলো পড়বো, এরকম বলতো, তুই মাঠে নাম, মাঠে নাইমা তুই তারপর ফুটবল খেলা শিখবি, ফুটবল খেলা শিখা তোর মাঠে নামার দরকার নাই, তুমি এক্ষেত্রে ভাই মুখস্থ করবা, মুখস্থ করার পরে নামার দরকার, তুমি নামবা, যেই সময় তোমার যেটা সামনে পড়বে সেটা তুমি পড়লা, পড়ার পরে কি করবা, আমি যেটা করতাম, আমার একটা ডায়েরি ছিল আলাদা, ঠিক আছে, ওই ডায়েরির মধ্যে আমি টুকে রাখতাম, ঠিক আছে, যে এইটার ক্ষেত্রে এইটা হয়, জিরান্ড এইটা, প্রেজেন্ট পার্টিসিপল এইটা, প্রিপোজিশন এইটা, ঠিক আছে, এইভাবে ওগুলা টুকে রাখতাম এবং পরবর্তীতে ওগুলোর সাথে মিলাইতাম, মিলিয়ে পড়তাম। এইভাবে যদি তুমি পড়ো ভাই, বিশ্বাস করো ভাই, তুমি ইংলিশে এই যে আজকে তুমি বুঝতেছো না, তুমি আজকে পড়তেছো, আগামী দিয়ে তুমি এরকমভাবে পড়বা যে তোমার কাছে 10টা স্টুডেন্ট তোমার কাছে পড়তে আসবে, বা পড়ে তৃপ্তি পাবে যে না আমি কিছু ভালো জিনিস শিখছি, যে টিচার একদম মুখস্থ করে আসে নাই, টিচার কিছু জেনে আমাদেরকে জানাচ্ছে, ঠিক আছে, এই বিষয়গুলো তোমরা করবা, ওইভাবে লিখে রাখবে। এখন হয়তো বা তোমার কাছে অনেক বেশি সময় নেই, কিন্তু তারপর তুমি লিখে রাখবে, একবার লিখে রাখা, একবার লিখে পড়া মানে 10 বার তোমার করার সমান, ঠিক আছে, তোমার 10 বার পড়ার সমান। তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে আই ক্যান নট পুট, পুটের সাথে কি হয়, পুটের সাথে আমাদের এক্ষেত্রে পুটের সাথে অনেকগুলো হয়, কিন্তু পুট আপ উইথ ইনসোলেন্স, আই ক্যানট পুট আপ মানে হচ্ছে মানিয়ে নাও, আই ক্যানট পুট আপ উইথ ইনসোলেন্স। আই রেন ড্যাশ ইনটু নেহাল অ্যাট দ্য স্টোর, আই রেন কি হবে, আই রেন ইনটু, ঠিক আছে। তারপর দেখো বলা হচ্ছে চুজ দ্য কারেক্ট অপশনস, ঠিক আছে, 22 থেকে 26, এই ক্ষেত্রে কি আছে, মাই আঙ্কেল হু ইজ এ কার্ডিয়াক, এই ক্ষেত্রে দেখো ভুল আছে, কার্ডিয়াক মানে কি, কার্ডিয়াক সার্জন ডিলস উইথ ড্যাশ। এখন আমরা কিন্তু নর্মালি এটা আমরা জানি বেসিক, যে কার্ডিয়াক কারা, কার্ডিয়াকের সার্জন কারা, যারা তোমার হার্টের নিয়ে তোমার করে, ঠিক আছে, হার্টের বিষয়গুলো নিয়ে করে, তার মানে হার্ট পেশেন্টদের নিয়ে ডিল করা, এগুলো একদম বেসিক তোমার, এগুলো কিন্তু কোনো গ্রামারের মধ্যে পড়ে না, এগুলো তোমার একটা বেসিক নলেজ, ঠিক আছে। তারপর দেখে এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু এ ন্যাশনালিটি, হ্যাঁ ন্যাশনালিটি মিনস সবারই একটি ন্যাশনালিটির আছে, রাইট আছে। তো এক্ষেত্রে ন্যাশনালিটির দ্বারা কি বোঝানো হচ্ছে, ন্যাশনালিজম, ঠিক আছে, ন্যাশনালিজম কিংবা রেস, গোত্র, দ্য স্ট্যাটিউট বিলঙ্গিং টু এ পার্টিকুলার নেশন, ডায়াসপোরা মানে হচ্ছে অভিবাসী, তার মানে এটা হবে না। রেস মানে গোত্র, সবারই একটা গোত্রেরই হওয়ার এরকম কোনো বিষয় নাই, ঠিক আছে, কিংবা ন্যাশনালিজম জাতীয়তাবাদ, এটারও কোনো বিষয় নাই, বিষয় হচ্ছে তোমার একটা পার্টিকুলার নেশন, যেমন আমি বাঙালি জাতি থেকে বিলং করি, ঠিক আছে, কিংবা সে তোমার ধরো তোমার কি বলে ইন্ডিয়ান, সে ইন্ডিয়ান জাতি থেকে বিলং করে, তার মানে এই ক্ষেত্রে দেখি এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু এ ন্যাশনালিটি, সবারই একটা রাইট আছে কি করা, ন্যাশনালিটি পাওয়া, ঠিক আছে, তার মানে এই ক্ষেত্রে কিন্তু তোমার একটা পার্টিকুলার ন্যাশনালিটি যে বিলং করে এই বিষয়টাকে এই ক্ষেত্রে বোঝানো হচ্ছে। তারপর দেখো হসপিটেবল মানে কি, আমরা জানি হসপিটেবল মানে হচ্ছে তোমার ফ্রেন্ডলি, হসপিটেবল মানে আবার দেখো হসপিটাল না এটা, ঠিক আছে, এটা হচ্ছে হসপিটেবল, এটা দ্বারা বন্ধুত্ব সুলভ বোঝানো হয়।
এ হার্ড অফ কাউজ, আমরা কিন্তু এটা তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এর আগে একটা করে আসছি, তারপরে এটা দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তার মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্মস অফ ভার্ব, খুবই ইম্পর্টেন্ট। দেখো এ হার্ড অফ কাউজ দ্বারা দেখো এক্ষেত্রে কালেকটিভ নাউন, এটা হচ্ছে তোমার কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন প্লাস কি হয়, কালেকটিভ নাউন প্লাস তোমার ভার্ব প্লাস এস বা ইয়েস হয়, ঠিক আছে, মানে সিঙ্গুলার ভার্ব হয়, মূলত এটা সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে। তারপর দেখো এখানে বলা হচ্ছে তোমার, তো এটা হচ্ছে এ হার্ড অফ কাউ, সিঙ্গুলার ভার্ব কোনগুলো আছে দেখো শুধু ওয়াজ। আরেকটা বিষয় যেটা তুমি কিন্তু দেখো একটা কোশ্চেন যেটা তুমি পারবা না, অনেক ক্ষেত্রে আমাদের কিন্তু আন্দাজে দাগাইতে হয়, আন্দাজে দাগানোর সবচেয়ে বিষয় হলো তুমি যদি সঠিক অ্যান্সারটা না জানো, কিন্তু তুমি যদি ধরতে পারো যে কোনগুলো ভুল, তাইলেও কিন্তু তুমি সঠিক অ্যান্সারটা বের করতে পারো। দেখো এই হার্ড অফ কাউজ এখন কোনটা হইতে পারে, ধরো সিঙ্গুলার বা প্লুরাল। এখন দেখো যদি প্লুরাল হয় ওয়ারও সঠিক অ্যান্সার, আরও সঠিক অ্যান্সার, হ্যাভ বিনও সঠিক অ্যান্সার, তিনটা কি সঠিক অ্যান্সার হইতে পারে, একটা শুধুমাত্র ব্যতিক্রমে আছে ওয়াজ। তার মানে কি দেখো তুমি যদি অ্যান্সার, তুমি যদি এই ক্ষেত্রে রুলসটা নাও জানো, তুমি এই ক্ষেত্রে শুধুমাত্র বাদ দিয়ে এই তিনটা তুমি বাদ দিয়ে কিন্তু তুমি এক্ষেত্রে অ্যান্সারটা করতে পারবা, ঠিক আছে, যে এইটা শুধুমাত্র সিঙ্গুলার আছে আর বাকি সবগুলা প্লুরাল, বাকি সবগুলা প্লুরাল, এটা শুধুমাত্র সিঙ্গুলার, তার মানে অ্যান্সারটা কিন্তু এটার সম্ভাবনা অনেক বেশি। এইভাবে কিন্তু তোমরা আন্দাজে দাগাইয়া কিন্তু একটা ভালো মার্কস করতে পারো, বা আন্দাজে দাগালে এক্ষেত্রে তোমার মার্কস পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। তারপর দেখো বলা হচ্ছে আই হ্যাড টু রান টু দ্য রিক্সা, টু কি হবে এক্ষেত্রে, কিপ টু হয় না, কিপ আপও হয় না, কিপ আপ উইথ দ্য রিক্সা, আই হ্যাড টু রান টু কিপ আপ উইথ দ্য রিক্সা, ঠিক আছে, কিপ আপ উইথ। তারপর দেখো বলা হচ্ছে চুজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম, ইডিয়ম দিয়ে দেখো দুইটা দিল, ইডিয়ম এক্ষেত্রে মুখস্থ করতে হবে, ইডিয়ম সোজা হিসাব। আন্ডার দ্য ওয়েদার মানে কি স্লাইটলি আনওয়েল, ঠিক আছে, এই ক্ষেত্রে আর কিছু নেই। পুল সামওয়ানস লেগ, কারো পা ধরে টানা, লিটারাল মিনিং করলে তো এটা দ্বারা আসলে কি বোঝানো হয়, এটা হলো ফুল বা ট্রিক সামওয়ান, কাউকে বোকা বানানো বা কাউকে ট্রিক করা। তারপর ইন্ট্রা পার্সোনাল, এটা কিন্তু আমাদের তোমার ড্রিমের যে চ্যাপ্টারটা আছে ওই ইউনিটের মধ্যে কিন্তু দুইটা বিষয় আছে, একটা হচ্ছে তোমার ইন্টার পার্সোনাল, ইন্টার, আর একটা হচ্ছে আমাদের ইন্ট্রা। এই দুইটা বিষয় কি, ইন্টার হচ্ছে তোমার টু অর মোর, টু অর মোর, দুইজন দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে কোনো বিষয় হলে সেটা হচ্ছে তোমার ইন্টার পার্সোনাল, আর ইন্ট্রা পার্সোনাল হলো ওয়ান, ঠিক আছে, একই ব্যক্তির মধ্যে, ঠিক আছে, ওয়ান সেলফ, একই ব্যক্তির মধ্যে যখন কোনো বিষয় ঘটে সেটাকে বলা হচ্ছে তোমার ইন্ট্রা পার্সোনাল। তো ইন্ট্রা পার্সোনাল মানে কি বিটুইন কলিগস হবে না, বিটুইন ফ্রেন্ডস হবে না, তারপর বিটুইন কান্ট্রিজ এটাও হবে না, উইদিন অ্যান্ড ইন্ডিভিজুয়াল একজনের মধ্যে, এটাও কিন্তু আমরা দেখো যদি সঠিকভাবে না জানি আমরা কিন্তু এটা কিন্তু বাদ দিয়ে অ্যান্সার করতে পারি। কারণ দেখো বিটুইন কলিগস মানে কি দুই ততোধিক, ধরো তুমি জাস্ট কনসেপ্টটা জানো যে একটা হচ্ছে দুই বা ততোধিক আর একটা হচ্ছে একজন, তো দেখো এক্ষেত্রে অ্যান্সার দেওয়া আছে কি কি, এক্ষেত্রে কলিগস তার মানে কি দুই বা ততোধিক, ফ্রেন্ডস দুই বা ততোধিক, কান্ট্রিজ দুই বা ততোধিক, ইন্ডিভিজুয়াল শুধুমাত্র একটা, তার মানে কিন্তু সঠিক অ্যান্সার এটা হওয়ার চান্স অনেক বেশি। কারণ আমরা জানি যে ইন্ট্রা পার্সোনালের মধ্যে একটা হচ্ছে তোমার একজনের মধ্যে, একটা হচ্ছে অনেকের মধ্যে, তো আমরা যেহেতু জানি না কিন্তু এক্ষেত্রে দেখো অ্যান্সার দেওয়া আছে কলিগস, ফ্রেন্ডস, কান্ট্রিজ এগুলো যেহেতু অনেক জনের মধ্যে, তার মানে অ্যান্সারটা কি হবে তোমার ইন্ডিভিজুয়াল, যেটা সি, একজনের মধ্যে। এইভাবে কিন্তু অ্যান্সার করার ট্রাই করবে, ঠিক আছে, দেখবা যে এইভাবে যদি তুমি অ্যানালাইটিক্স করতে পারো, ঠিক আছে, অ্যানালাইসিস করতে পারো, তোমার অনেক ভালো একটা নাম্বার আসবে, তুমি ভালো করতে পারবা। দেখো আই উইল ডু বেটার দেন দ্যাট, আই রিটোর্টেড আই উইল ইট নাথিং ফর ডিনার টুনাইট, দিস লাইন্স ফ্রম তোমার সোর্নারেস্ট, তোমার যেটা আছে দ্য লাঞ্চন, যেটা আর স্পোকেন। দেখো এটা কিন্তু আমরা কিন্তু শর্ট আমরা কিন্তু তোমার যে ইউনিটটা ওই ইউনিটের মধ্যে অ্যান্সার দেওয়া আছে, যখন এই বিষয়টা এই কথাটা বলে তোমার ওই যে লেখক আছে এটা বলার পর ওই মহিলা কি বলে, লাঞ্ছনের ওই মহিলা বলে যে ইউ আর সাচ এ হিউমারাস পারসন, ঠিক আছে, তুমি অনেক হিউমার করতে পারো, ঠিক আছে, সে অনেক হেসে বলতেছে তুমি অনেক হিউমার করতে পারো, তো ওই ক্ষেত্রে কিন্তু বলা আছে যে এটা দ্বারা আসলে হিউমারকে বোঝানো হচ্ছে, ঠিক আছে, রসিকতার যে বিষয়টা। তারপর দেখো হোয়াট ইমোশন ডু দ্য ফলোয়িং লাইন এক্সপ্রেস, হাউ ক্যান দ্য বার্ড দ্যাট ইজ বর্ন ফর জব বা সিট ইন এ কেজ অ্যান্ড সিন, ঠিক আছে, এটা দ্বারা কি বোঝানো হচ্ছে, দেখো একটা পাখি যেটা করছে তোমার উড়ার জন্য, সেটা কিভাবে তোমার
কিভাবে তোমার কি করতে পারে, একটা কেজের মধ্যে বসে থাকতে পারে। এটা দ্বারা আসলে কি বোঝানো হয়? খুশি, খুশিকে বোঝানো হয় না। টেররকে বোঝানো হয় ভয়, না এটাও না। কন্টেনমেন্ট, এটাও না। কি বোঝানো হয় দেখো তোমার? গ্রিফ। গ্রিফ মানে কি? দুঃখ। যে একটা পাখি যেটা উড়ার জন্যই হয়েছে, ঠিক আছে, যেটা তোমার তখন কিসের মধ্যে, খাঁচার মধ্যে বন্দি আছে, সেটা দ্বারা দুঃখকে বোঝানো হয়। দ্য পারসন হু হ্যাজ দ্য রাইট টু ভোট ইন অ্যান ইলেকশন ইজ, যার ভোট করারই আছে সে কি? সে ভোটার। সোজা হিসাবে এক্ষেত্রে তো আর এই করার বুঝার কিছুই নাই এক্ষেত্রে। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ টিমিড? টিমিডের এই কি? টিমিড দ্বারা তোমার অ্যান্টোনিম হচ্ছে তোমার বোল্ড, ঠিক আছে, টিমিডের অ্যান্টোনিম হচ্ছে বোল্ড। তারপর দেখো হোয়াট ইজ দ্য সিনোনিম অফ রিসেন্টমেন্ট? রিসেন্টমেন্ট মানে কি? রিসেন্টমেন্ট মানে হচ্ছে বিরক্তিভাব। বিরক্তিভাব, বিরক্তিভাব। অ্যাঙ্গার মানে বিরক্তি ভাবনা, রাগ। ফেয়ার মানে ভয়, প্যানিক মানে ভয়। ঠিক আছে, ইনডিগনেশন, এটার অর্থও আমরা ধরো জানি না, কিন্তু আমরা জানি যে এই তিনটার একটাও হবে না। তার মানে কি হবে? এটা হবে। তুমি যদি আন্দাজেও দাগাও, এটাও কিন্তু দেখো তোমার তিনটা যদি তুমি বাদ দিতে পারো, একটা থেকে গেলে উঠে অ্যান্সার হবে, খুব সহজেই বোঝা যায়। তো আমরা যদি এটা দেখি, লাস্ট যেটা আছে, ওয়ান হার্ডলি নোজ হোয়াট টু ডু হেয়ার দ্য ওয়ার্ড ওয়ান। এক্ষেত্রে দেখো ওয়ান কোন প্রোনাউন, ঠিক আছে, এক্ষেত্রে প্রোনাউন যেহেতু বলা আছে, তার মানে এটা কোন একটা প্রোনাউন। কোন প্রোনাউন? ওয়ান দ্বারা আমরা সহজেই বুঝতে পারি এটা হচ্ছে আমাদের ইনডেফিনিট প্রোনাউন, কারণ এই ক্ষেত্রে ওয়ান দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে দেয় না। তার মানে এটা হচ্ছে আমাদের ইনডেফিনিট প্রোনাউনকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। তো আমরা পরবর্তীতে আমাদের যেসব আরও যেই 21, 22 কিংবা 22, 23-এর যেসব কোশ্চেন সলভগুলো আছে ওগুলো অ্যানালাইসিস করব, ঠিক আছে।